সালটা 1773। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট, যে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে। তবে রেগুলেটিং অ্যাক্টের বেশ কিছু ত্রুটি ছিল, যা বাধা হয়ে দাঁড়িয়েছিল এই আইনের উদ্দেশ্য পূরণে। ফলে বিভিন্ন দিক থেকে নতুন আইন প্রবর্তনের উদ্যোগ গ্রহণ শুরু হয়। অবশেষে 1784 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট পাশ করেন ভারত শাসন আইন, যা পরিচিত পিটের ভারত শাসন আইন নামেও। আর এই আইনের খুঁটিনাটি তথ্য জানতে শুরু করা যাক আজকের এই ক্লাস। উইলিয়াম পিটের ভারত শাসন আইনের দ্বারা কোম্পানির গঠনতন্ত্র, ভারতের আঞ্চলিক পরিষদগুলির এবং গভর্নর জেনারেলের ক্ষমতা ও এখতিয়ার এবং ইংল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় প্রশাসনের সম্পর্ক নির্ধারিত হয়। এবার জেনে নেব পিটের ভারত শাসন আইনের গঠনতান্ত্রিক ও প্রশাসনিক এই দুটি ধারা সম্পর্কে। প্রথমেই আলোচনা করব এর গঠনতান্ত্রিক ধারাগুলি নিয়ে। গঠনতান্ত্রিক ধারা অনুসারে বলা হয়, ব্রিটিশ অর্থ সচিব, ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব এবং ইংল্যান্ডের রাজার মনোনীত 4 জন প্রিভি কাউন্সিলের সদস্য, অর্থাৎ মোট 6 জনকে নিয়ে লন্ডনে গঠিত হবে বোর্ড অফ কন্ট্রোল নামে একটি সভা। আর এই সভার উপর কোম্পানির সমস্ত সামরিক ও বেসামরিক ক্ষমতা সমর্পিত হবে। এই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে হতেন জানো? ব্রিটিশ মন্ত্রিসভার একজন মন্ত্রী। পাশাপাশি কোম্পানির অংশীদারদের ভোটে নির্বাচিত 24 জন ডাইরেক্টর সমবায়ে ডাইরেক্টর সভা গঠিত হবে, যার সদস্যদের কার্যকালের মেয়াদ হবে 4 বছর। প্রতি বছর ডাইরেক্টর সভার ভারত বিষয় অভিজ্ঞ সদস্যদের 1/4 অংশ পদত্যাগ করবেন এবং নতুন সদস্য নির্বাচিত হবেন। এছাড়া 3 জন ডাইরেক্টরকে নিয়ে গঠিত হবে একটি সিক্রেট কমিটি, যার কাজ ছিল বোর্ড অফ কন্ট্রোলের গোপন নির্দেশ ও মতামত কোম্পানির ভারতীয় কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া এবং ভারত থেকে আসা কোম্পানির প্রশাসনিক ও রাজস্ব বিষয়ক চিঠিপত্র ব্রিটিশ পার্লামেন্টের কাছে উপস্থাপন করা। এ প্রসঙ্গে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই। বোর্ড অফ কন্ট্রোল এবং সিক্রেট কমিটির যুগ্ম সিদ্ধান্ত পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা কিন্তু কোর্ট অফ প্রপারেটরস বা অংশীদার সভাকে দেওয়া হয়নি। গঠনতান্ত্রিক ধারাসমূহের কথা তো জানলাম, এবার জেনে নেব প্রশাসনিক ধারা সম্পর্কে। প্রশাসনিক ধারায় বলা হয়, ভারতীয় প্রশাসনের আঞ্চলিক পরিষদ বা কলকাতা, মাদ্রাজ ও
বোম্বাই কাউন্সিলের সদস্য সংখ্যা 4 জনের বদলে 3 জন করা হবে। আর বাংলার গভর্নর জেনারেলি হবেন ভারতের ব্রিটিশ প্রশাসক। অন্যদিকে রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তারকে ইংল্যান্ডের জাতীয় মর্যাদা ও নীতির বহির্ভূত বলে ঘোষণা করা হয়। আবার 1786 খ্রিস্টাব্দে একটি অতিরিক্ত আইন পাশ করে বিশেষ বিশেষ ক্ষেত্রে কাউন্সিলের মত অগ্রাহ্য করা এবং প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করার ক্ষমতা দেওয়া হয় গভর্নর জেনারেলকে। তবে রেগুলেটিং অ্যাক্টের মতো পিটের ভারত শাসন আইনও কিন্তু ত্রুটিমুক্ত ছিল না। কোম্পানির শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয় বোর্ড অফ কন্ট্রোল। আর এই বোর্ড অফ কন্ট্রোলের নির্দেশগুলি সিক্রেট কমিটির মাধ্যমে ভারতে আসতে লাগতো প্রচুর সময়। ফলে গভর্নর জেনারেল অধিকাংশ সময় বাধ্য হতেন নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে। অন্যদিকে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতির হাতে বিপুল ক্ষমতা প্রদান করার ফলে কোম্পানির পরিচালক সভা তাকে সন্তুষ্ট করে নিজেদের কার্যসিদ্ধি করত। ভারতীয় প্রশাসনের উপর একদিকে ব্রিটিশ সরকার ও বোর্ড অফ কন্ট্রোলের যুগ্ম নিয়ন্ত্রণ এবং অন্যদিকে কোম্পানির দ্বারা ভারতের প্রশাসনিক কার্যাবলী ও দায়িত্ব নির্বাহের সুবাদে ভারতে প্রতিষ্ঠিত হয় এক ধরনের দ্বৈত শাসন ব্যবস্থা। সীমাবদ্ধতা অবশ্যই ছিল, কিন্তু তাও পিটের ভারত শাসন আইনের গুরুত্ব অনস্বীকার্য। কারণ পিটের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে প্রশাসনিক ব্যবস্থার যে কাঠামো তৈরি হয়েছিল তা চালু ছিল 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয়ত, এই আইন ইংল্যান্ডের ব্রিটিশ সরকার, কোম্পানি এবং কোম্পানি দ্বারা পরিচালিত ভারতীয় প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন ও এখতিয়ার নির্ধারণ করে। পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্ট ও বোর্ড অফ কন্ট্রোলের যৌথ নিয়ন্ত্রণ কোম্পানিকে ভারতীয় প্রশাসনিক কাজে দায়িত্বশীল হতে বাধ্য করে। পিটের ভারত শাসন আইনের প্রশংসা করে এডমন্ড বার্ক বলেছেন, পরিস্থিতি অনুযায়ী পিটের ভারত শাসন আইনটি বুদ্ধিদীপ্ততা ও যুক্তি নির্ভরতার পরিচয় প্রদান করে। একইভাবে অধ্যাপক বিপান চন্দ্রের মতে এই আইন ভারতে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল।